আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজে এবং এর সাথে রয়েছে আমি নীরা ফেরদৌস। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জাতীয় সংসদে এমন দাবি করা হলেও পাম্পগুলোতে ভিন্ন চিত্র দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চরম ভোগান্তির কথা জানালেন গ্রাহকরা। তবে কিছু চালকদের অবৈধ মজুদের কারণে এমন কৃত্রিম সংকট বলে দাবি করেন পাম্প কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। হইতেছে ও গাড়ি ডিপুর ভিতর ঢুকতেই পারে না এখনো, না কয়টার পিছনে আছে গাড়ি ডিপুতে ঢুকতে। আচ্ছা ঢুকলে আপনি যত তাড়াতাড়ি পারেন গাড়িটা লোড করান, যেগুলো যদি 200-500 টাকা দেয়া লাগে দিয়ে গাড়িটা লোড করান। মঙ্গলবার দুপুর 12টা, এখনও পাম্পে তেলের গাড়ি পৌঁছায়নি। তাই রাজধানীর তালুকদার ফিলিং স্টেশনের অ্যাকাউন্ট ম্যানেজার বিমল কৃষ্ণ মৃধার বারবার চেষ্টা পদ্মা পেট্রোলিয়াম ডিপো থেকে তেলের গাড়ি বের করার। অন্যদিকে পাম্পটি বাঁশ ও দড়ি দিয়ে বন্ধ রাখার পরও সোমবার রাত থেকে অপেক্ষার প্রহর গুনছেন চালকরা। পাম্প মালিকপক্ষ তেল নাই বলে মাইকে ঘোষণা দেওয়ার পরও লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছেন গ্রাহকরা। এটা তো আমি মনে করতেছি ভুয়া। কালকের আগের দিন 12 ঘন্টা ছিলাম, মাত্র 1000 টাকা তেল পাইছি। পাম্পের ওনার যারা আছে ওনারা বললো যে ওনাদের তেলের গাড়ি আসতেছে, ডিপোতে আছে, দ্যাটস ওয়াই এখন তেল ছাড়া তো ভাই কোন জায়গায় যাতায়াত করা সম্ভব হচ্ছে না। একই চিত্র পরিবাগের মেঘনা পেট্রোলিয়াম পাম্পেও। চালকদের অভিযোগ, সরকার সংকট নাই বললেও উল্টো চিত্র পাম্পগুলোতে। সরকারের পক্ষ থেকে বলতেছে, কিন্তু আমরা তো ওইভাবে দেখতেছি না। সাংসারিক জীবনে তো প্রভাব পড়তেছে ভাই। রাইড শেয়ারিং এ আমরা যতটুকু চাচ্ছি তেল, সেরকম তুলনায় আমরা পাচ্ছি না। অসাধু চালকরা তেল মজুদ ও চাহিদার চেয়ে বেশি তেল নেওয়ার প্রবণতায় এমন ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন মেঘনা পেট্রোলিয়ামের প্রধান সহকারী। তেলের সংকট আপাতত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারপরও দিন যত গড়াচ্ছে এই পাম্পগুলোতে গ্রাহকদের সিরিয়ালের পরিমাণ, গাড়ির সিরিয়াল ততই লম্বা হচ্ছে। এদিকে জাতীয় সংসদে দেশে সব ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে জ্বালানি তেলের সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, জ্বালানি বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহে কিছুটা ঘাটতি আছে। সরবরাহে কিছু ঘাটতির কথাও কিন্তু বলছি। আচ্ছা, ঘাটতি যতটুকু দেখাচ্ছে, আমি একদম নিউট্রালি যদি বলি, ঘাটতি যদি 7000 লিটার দেখা যায় পেট্রোলের ক্ষেত্রে, সেটা রাদার আরো বেশি হতে পারে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড এখন বাড়ছে। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা। আসলে সাপ্লাই আগের বছর। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 11 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে 1236 জন হামে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টার পরিসংখ্যানে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের। বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে 128 শিশুর। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 6883 জন। একই সময় সুস্থ হয়ে ফিরেছে 4635 জন। স্বাস্থ্য খাতে দুর্নীতি 100% নির্মূলের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নৈতিকতার উন্নতি না হলে এই খাতের উন্নয়ন সম্ভব নয়। সকালে রাজধানীর মিন্টো রোডের আবু সাইদ কনভেনশন সেন্টারে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ওষুধ উপাদানের ঘাটতি নিয়েও অনেক কোম্পানি চলছে। অন্যদিকে অনেক ভালো কোম্পানিকে নানা কারণে আটকে রাখা হয়। এই খাতের টেকসই উন্নয়নে স্বাস্থ্যকর্মী, ওষুধ কোম্পানি ও প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। প্রশাসন, ডাক্তার এন্ড ইটস অক্সিলারি ফোর্সেস এন্ড ফার্মাসিউটিক্যাল প্রডিউসার্স, এই তিনটা গ্রুপ যদি একটা সরল রেখায়, একটা সৎ মানসিকতা নিয়ে না দাঁড়াতে পারি স্বাস্থ্যসেবার উন্নতি করার লক্ষ্যে, দুনিয়ার ওষুধ, এআইটিআই সব আবিষ্কার হতে পারবে, কিন্তু এটার উন্নতি হবে না। দেশে চলমান হাম সংক্রমণ রোধে জরুরি পরিস্থিতি ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস 2026 উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপির উদ্যোগে এক র্যালির উদ্বোধন করে তিনি এই কথা বলেন। স্বাস্থ্য সেবায় মারাত্মক অবহেলা ছিল মন্তব্য করে রিজভী বলেন, নির্বাচিত সরকার হাম মোকাবেলায় গুরুত্ব দিয়ে কাজ করছে। ভোটের কালি মুছতে না মুছতেই বিএনপি সরকার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে বলেও উল্লেখ করেন রিজভী। এই সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, ভোটের কালি মুছতে না মুছতেই অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে। কিন্তু জনস্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দিতে হবে।
গত 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অতি দ্রুত এই হাম মোকাবেলায় কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সেই সঙ্গে বর্তমান সরকারের দুর্নীতি হলে সেটাও দেখা হবে বলে জানান তিনি। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য সরকার এখনও প্রস্তুত নয়। অটোরিকশার ব্যাটারি চার্জে অতিরিক্ত বিদ্যুৎ খরচ এবং এ যান নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এগুলোকে নিয়মের মধ্যে আনতে হবে। ঋণ খেলাপি হতেই পারেন, আপনি ব্যবসা করতে গেলেন, ভালো মতো হয় নাই, খেলাপি হয়ে গেলেন। কিন্তু উইলফুল ডিফল্টার আমরা কাদেরকে বলি? যারা নেয়ার সময় জানেন ওই টাকাটা ফেরত দেবেন না, উনি ওই টাকাটা নিচ্ছেন ফেরত না দেওয়ার জন্য। সো এই ধরনের কিছু উইলফুল ডিফল্টারকে অবশ্যই আমাদের শাস্তির আওতায় আনতে হবে, এবং আমি আমার জায়গা থেকে আমার যতটুকু করার আমি করবো, এবং সরকারের এই ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আছে। মরিশাসে অনুষ্ঠেয় ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পথে তিনি নয়াদিল্লিতে যাত্রাবিরতি করবেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়ামের বিষয়ক সঙ্গে তার সৌজন্য বৈঠকের কথা রয়েছে। দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে সার্কো বিমস্টেক বিষয়ক মুখপাত্র SM মাহবুবুল আলম এসব কথা জানান। আগামী 10 থেকে 12 এপ্রিল 2026 তারিখে মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আজ 7 এপ্রিল ঢাকা ত্যাগ করবেন। পথে তিনি নয়াদিল্লিতে যাত্রাবিরতি করবেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে। রাজধানীর লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে। এর আগে তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যাসহ 7টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। মমিন হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোররাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বেলা 1:30টায় ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হয়। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় দুপুরে তাকে আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড চায় পুলিশ। নারী ও সাবেক স্পিকার হওয়ায় শিরিন শারমিনের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। 74 ধারা মূলে উনি যখনই স্পিকার হিসাবে শপথ নিয়েছেন, ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন। এ সময় আদালত তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতা কর্মীকে চোখ, হাত, পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এই সব ঘটনার সঙ্গে, এসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল, এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। শেখ হাসিনার সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার পদ থেকে পদত্যাগ করেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 2013 সালে স্পিকার নির্বাচিত হওয়ার পর থেকে টানা এ দায়িত্বে ছিলেন তিনি। এআর বাদল, RTV, ঢাকা। 24শে গণ অভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল সহ 18 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেয়। মামলার 22 আসামির মধ্যে চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 4 জন কারাগারে রয়েছেন। অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ হাতে পাওয়ার কথা জানিয়ে দোষ প্রমাণে সক্ষম হবেন বলে প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা আশা করছি যে
আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটি আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারবো এবং আমরা প্রমাণ করতে সক্ষম হব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ সুগম করতে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যামেন্ডমেন্ট বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। বিলে সংশোধনীর মাধ্যমে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সকালে জাতীয় সংসদের অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এ সময় মন্ত্রী বলেন, গুমের বিচারের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। মন্ত্রী আইন, বিচার ও হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এমন একটি বিল যে বিলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। পাল্টাপাল্টি হুমকির মধ্যে নতুন করে আক্রমণ জোরদার করেছে তেল আবিব ও তেহরান। ইরানের আলবোর্জ প্রদেশে শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে 18 জন। পাল্টা আক্রমণে 133 জন আহত হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী। হামলা হয়েছে সৌদি আরব, বাহরাইন সহ গালফ অঞ্চলেও। এর আগে আজ রাতে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দেয় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আলটিমেটাম দিয়েছে তেহরান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। গত 10 দিনের মধ্যে সোমবারই ইরানে হামলার মাত্রা ছিল সর্বোচ্চ, এমনই দাবি করেছে মানবাধিকার কর্মী সংস্থা HRAN। তাদের তথ্য মতে সোমবারই 49 জন নিহত হয়েছে। যুদ্ধে এখন পর্যন্ত 3,500-এরও বেশি মানুষ ইরানে নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও দাবি করেছে তারা এখন পর্যন্ত 13,000-এর বেশি স্থানে সফল হামলা চালিয়েছে। নতুন হামলায় ইরানের আলবোর্জ প্রদেশে 2 শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে 18 জন। ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তেহরান, খোররামবাদ বিমানবন্দর, সিরাজ পেট্রোকেমিক্যাল অঞ্চল সহ বেশ কয়েকটি স্থানে। এরই মধ্যে ইরানের বেসামরিক নাগরিকদের আগামী 12 ঘন্টা ট্রেন ব্যবহার না করতে হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। তবে এমন সংকটকালীন সময়ে 1,40,00,000-এর বেশি ইরানি দেশ রক্ষায় জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বাইরে লেবাননের রাতভর বিমান ও ড্রোন হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের একটি মসজিদেও হামলা করেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিব, হাইফা সহ বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী বলেছে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 133 জন। এর আগে মঙ্গলবার শেষ দিনেও চুক্তিতে না এলে এক রাতে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দেয় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আলটিমেটাম দিয়েছে তেহরান। বরং নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রই আত্মসমর্পণ না করলে তাদের প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছে তেহরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী ইস্যুতে আজ ভোট নেওয়া হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। প্রস্তাবিত খসড়ায় ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ ও প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। আব্দুল মালেক, RTV। বিসিবিতে শেষ হলো আমিনুল ইসলাম বুলবুল অধ্যায়। তাকে সরিয়ে অ্যাডহক কমিটি গঠন করে তাতে তামিম ইকবালকে সভাপতি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 11 সদস্যের এই কমিটি 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে। এরই মধ্যে ICC-কে পুরো বিষয় জানিয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। প্রতিবেদন জমা দেওয়ার দিন 2 না পেরোতেই ক্রীড়া পরিষদের অ্যাকশন। ভেঙে দেওয়া বিসিবির কমিটির বিরুদ্ধে কয়েক পাতার অভিযোগ প্রমাণিত হওয়ার খবর সহ নিজেদের সিদ্ধান্তের কথা ICC-কে জানিয়ে দিয়েছে NSC। এই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ICC-কে জানানো হয়েছে। নতুন অ্যাডহক কমিটির 11 জনের প্রধান তামিম ইকবাল 3 মাসের মধ্যে এই কমিটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে নতুন কমিটির কাছে। আগামী 3 মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। গঠিত কমিটি কম্পিটেন্ট অথরিটি কর্তৃক পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনার পরেই এই সিদ্ধান্তটি এসেছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইনের 21 ধারা অনুযায়ী
এই পদক্ষেপটির কথা বলা হয়েছে। বিসিবির সর্বশেষ নির্বাচনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। ক্ষমতার অপব্যবহার করেছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি নির্বাচনকে বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা ও অন্যান্য সহযোগীদের সহায়তায় নিয়ন্ত্রণ করেছেন। বিসিবি বোর্ড অফ ডিরেক্টরসের 21তম বৈঠকে 10 জন প্রাক্তন ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়নের বিষয়টি নথিভুক্ত হয়েছিল এবং বোর্ডের পরিচালকরা জনাব আমিনুল ইসলাম বুলবুলকে অনুমতি দিয়েছিলেন যে তিনি নিজেই প্রাক্তন ক্রিকেটারদের মধ্য থেকে 10 জন কাউন্সিলর মনোনয়ন করতে পারেন। তবে অন্যান্য সাক্ষাৎকারকৃত পরিচালকরা তাদের বক্তব্যে এই দাবিটি অস্বীকার করেছেন। অ্যাডহক কমিটির সদস্যরা পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে কিছু জানায়নি ক্রীড়া পরিষদ। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদে অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে 11 দলীয় জোট। দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বৈঠক শেষে এ দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, গণভোটের রায় মানা না হলে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে দেওয়া হবে। এ সময় তিনি বলেন, পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন থাকলেও সরকার বলছে দেশে জ্বালানি সংকট নেই, যা এক ধরনের প্রতারণা। সংবাদ সম্মেলনে দাবি আদায়ে 5 দিনের কর্মসূচি ঘোষণা করে 11 দল। গণভোট সংবিধানে থাকতে হয় না, গণভোট বারবার হয়েছে, সে হিস্ট্রি বলে আমরা এখানে সময় ব্যয় করব না। এটা নিয়ে জাতীয় সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, পার্লামেন্টের মেম্বাররা বিতর্কে অংশ নিচ্ছেন। সংবিধানের একজন ব্যক্তি শুধু সংবিধান সম্পর্কে তার ইচ্ছামতো ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। আজকে 11 দলীয় ঐক্যের বৈঠকে আমরা এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছি, আমরা এটা নিন্দা করি। সরকার অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বললেও কতটুকু বাস্তবায়ন করবেন সেটাই দেখার অপেক্ষা, এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে একটি কনভেনশন সেন্টারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন জরুরি শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। সংবিধান সংশোধনের জন্য গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরপর নোট অব ডিসেন্টের কোনো ভ্যালু থাকে না। বদিউল আলম মজুমদার আরও বলেন, এই গণভোট প্রত্যাখ্যান করার এখতিয়ার কারণেই। জনগণ যে বিষয়গুলো ব্যাপারে ঐক্যমত্য হয়েছে মেজরিটির সিদ্ধান্তের ভিত্তিতে, সেগুলোই গণভোটে গিয়েছে, সেগুলোই মানুষ অনুমোদন করেছে, সেগুলোই চূড়ান্ত। এবং তাই তাদের এই যে নোট অফ ডিসেন্টের যে যুক্তি, এগুলো অযৌক্তিক। জমা টাকা না পেয়ে আবারও রাস্তায় নেমেছেন একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা। আমানতের টাকা পেতে ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া অবিলম্বে মুনাফা কমানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন গ্রাহকরা। এদিকে আমানতকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছে একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। তাদের অভিযোগ, ব্যাংক থেকে জমা টাকা তুলতে নানা ভোগান্তিতে পড়ছেন তারা। গভর্নর, আপনি তো আমাদের জন্য গভর্নর হয়েছেন, তাহলে একটি বার আপনি আমাদের সাথে দেখা করেন, আপনার কি মতামত সেটা আমাদেরকে জানান। ছয়েতে 1 বছরে মেঘ ঘুরে দাঁড়াবে। গভর্নর মহোদয় একথা বলতে হবে যে যত সরকারি চালানপত্র আছে, টেন্ডার আছে, অর্ধেক সোনালী ব্যাংকে করো আর অর্ধেক সম্মিলিত ইসলামী ব্যাংকে করো। কেন্দ্রীয় ব্যাংকের নেয়া আমানতকারীদের মুনাফা 2024-25 সালের জন্য কমানোর সিদ্ধান্ত বাতিলের দাবি গ্রাহকদের। ইউনিট সরকারের যে গভর্নর এস মনসুর, উনি যে আইনটা করে গেলেন, উনি কি ঋণ খেলাপিদের কাছ থেকে ঘুষ খেয়েছেন? উনি কি ঋণ খেলাপিদের কাছ থেকে কোনো অবৈধ সুবিধা নিয়েছেন? নইলে এই আইন কেন করলেন? ইয়ার কার্ড বাতিল, ব্যাংকের লেনদেন স্বাভাবিক, এটা আমাদের প্রত্যাশা। আমানতকারীরা সব টাকা ফেরত পাবে বলে আবারও আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রকৃত যাদের প্রয়োজন আছে, আমরা যেটা বলতে চাচ্ছি, সেই টাকাটা ওনারা বাংলাদেশ ব্যাংক সেই টাকাটা পরিশোধের জন্য অলরেডি নির্দেশনা দিয়েছেন এবং সেই মোতাবেক কাজ হবে। যদি কারো কোনো এক্ষেত্রে মানে বাধাগ্রস্ত হয় বা না পেয়ে থাকেন, তাহলে তারা বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করতে পারে। খেলাপি ঋণের কারণে চরম আর্থিক সংকটে পড়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে পরিচালিত হচ্ছে একীভূত 5 ব্যাংক। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
দেশে জাটকা সংরক্ষণ নিশ্চিত করা গেলে ইলিশ উৎপাদন ২০ লাখ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। চাঁদপুর শহরের বড় স্টেশন মূলক্ষেত এলাকায় মেঘনা নদীর তীরে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ১৯৮০ সালের আগে দেশে প্রচুর ইলিশ উৎপাদন হলেও পরে তা কমে যায়। তবে বর্তমান সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলে এখন বছরে ৫ লাখ মেট্রিক টনের বেশি ইলিশ উৎপাদন হচ্ছে। রাজধানীতে পাওয়া গেছে ভয়ানক মাদক কিটামিন তৈরির ল্যাব। ডার্ক ওয়েবে মাদক কেনা বেচা, ক্রিপ্টোতে লেনদেন করতেন চীনের ৩ নাগরিক। দেশি ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হতো পার্সেল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে বেরিয়ে আসে এসব তথ্য। রাজধানীর সেগুনবাগিচার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম। রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাটে ভয়ানক মাদক কিটামিন তৈরির ল্যাব তৈরি করে চীনের ৩ নাগরিক। ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে তারা এই কাজ করছিল। চক্রটি সেখানে কাঁচামাল এনে মাদক তৈরি করত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চীনের ওই ৩ নাগরিককে গ্রেপ্তার করা হয়। ল্যাব থেকে জব্দ করা হয় প্রায় ৬ কেজি কিটামিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, চক্রটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে এই ভয়ানক মাদক পাচার করেছে শ্রীলঙ্কা ও চীন সহ বিভিন্ন দেশে। যারা এখানে প্রক্রিয়া করতেন, যে সকল বিদেশি নাগরিক, তারা কিন্তু তাদের কমিউনিটির কাছে পাঠাতেন পৃথিবীর বিভিন্ন দেশে। অতএব বোঝা যায় যে ওই কমিউনিটির ভিতরে একটা প্রচলন আছে মাদক হিসেবে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে ডার্ক ওয়েব ও ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্কের সন্ধান। ৪০০ গ্রাম হেরোইন এবং প্রায় ২০,০০০ ইয়াবা আমরা উদ্ধার করেছি। এদিকে ভিন্ন আরেকটি অভিযানে ডেমরা ও নারায়ণগঞ্জে ৪০০ গ্রাম হেরোইন, ২০,৫০০ পিস ইয়াবা, নগদ ৫০,০০০ টাকা ও 2টি মোবাইল ফোন সহ 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁওয়ের ড্রামটাকে ২০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার হয় আরও একজন। এছাড়া কেরানীগঞ্জে অভিযান চালিয়ে সাদা সিলিকন বক্সের ভেতর থেকে ১২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আব্দুর রহিম, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।